আজকের এই ভিডিওতে আমরা এই যে অঙ্কটা আছে গড় নির্ণয় সেটা কল্পিত ঘর পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা করে বোঝাবো। তো আমি প্রথমে অঙ্কটা টুকেছি। অঙ্কটা যেটা আছে শ্রেণী সীমানা বলে দেওয়া আছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200 এবং তাদের পরিসংখ্যা 12, এটার 20, এটার 25, এটার 20 আবার এটা 13 বলে দেওয়া আছে। এবার আমাকে যেটা কি করতে হবে, আমাকে প্রথমে একটা ছক করে নিতে হবে। তো ছকে কি কি থাকবে? প্রথমে থাকবে যেটা দেওয়া আছে শ্রেণী সীমানা আর নিচে যেটা আছে পরিসংখ্যা। তাহলে প্রথম যে কলম থাকবে সেটা হবে শ্রেণী সীমানা। এখানে শ্রেণী সীমানা 0 থেকে 40, 40 থেকে 80 যেভাবে আছে আমি কলম বরাবর লিখলাম। তারপরের কলমে পরিসংখ্যা, পরিসংখ্যা এখানে কত আছে 12। দেখতে ভালো লাগবে বলে আমি লাল কালি ইউজ করছি, তোমরা নীল কালিতেই ব্যবহার করো। এটা হচ্ছে 12। 40 থেকে 80, 40 থেকে 80 হচ্ছে 20, 80 থেকে 120, 25, তারপরে 20, তারপরে 13। মানে এই দুটো বলে দেওয়া আছে আমাদেরকে। এবার কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক প্রত্যক্ষ গড়েও কিন্তু আগের যে ভিডিওটা করেছিলাম সেখানেও শ্রেণী মধ্যক বের করতে হয়েছিল, এখানেও শ্রেণী মধ্যক বের করতে হবে। তার শ্রেণী মধ্যক বের করার উপায় হচ্ছে, যেমন এইটার শ্রেণী মধ্যক, এই শ্রেণী সীমানাটার 0 থেকে 40-এর শ্রেণী মধ্যক বের করার নিয়ম হচ্ছে 0 + 40। এটা রাফে করে দেখাচ্ছি, 0 + 40 / 2, তার মানে 40/2 সমান হচ্ছে 20। তাহলে এইটার শ্রেণী মধ্যক হচ্ছে 20। তাহলে এটার শ্রেণী মধ্যক কত হবে? তাহলে এটার শ্রেণী মধ্যক হবে 40 আর 80, 120। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 60। এইটা হয়ে যাবে, যোগ করলে হচ্ছে 200। তাহলে এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি এটা হচ্ছে 100। এইটা দেখা যাচ্ছে 280, 280 মানে এটা হচ্ছে 100, 2 দিয়ে ভাগ করলে 140। আর এটা হচ্ছে 360 মানে 180। তাহলে এটা আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে বের করেছিলাম। প্রত্যক্ষ গড় পদ্ধতি খুব একটা সিম্পল একটা পদ্ধতি। যারা অঙ্ক খুব মানে রাশি বিজ্ঞানের 3টে পদ্ধতি আর একটা পদ্ধতি আছে ক্রম বিচ্যুতি, 3টে পদ্ধতি মনে রাখতে চাও না, তাহলে প্রত্যক্ষ পদ্ধতি করবে, তাহলেই হয়ে যাবে। নম্বর তো যাই যে পদ্ধতি বলো সেই পদ্ধতি দেবে। কিন্তু একটু যারা টাইম বাঁচানোর জন্য অঙ্ক করো, প্রচুর মানে একটু যারা অঙ্কতে ভালো, ভালো খারাপ তো কোনো বলার কথা হয় না, কিন্তু যারা টাইম সেভ করার জন্য অঙ্ক করবে তাদের এই পদ্ধতিটা আরো তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, ক্রম বিচ্যুতিতে আরো তাড়াতাড়ি হবে। কিন্তু যারা অঙ্ককে একটু ভয় পায় তাদের প্রত্যক্ষ পদ্ধতি বেস্ট। প্রত্যক্ষ পদ্ধতি এটা বের করতে হচ্ছিল না, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ করে করতে হচ্ছিল। যাই হোক, এইখানে কি করতে হবে, এইখানে কল্পিত গড়, কল্পিত মানে কল্পনা করতে হবে। তাহলে আমাকে একটা গড় কল্পনা করে নিতে হবে। কোনখান থেকে? এইখান থেকে কোন একটা সংখ্যা কল্পনা করে নিতে হবে। এবার আমি সাজেশন দেবো বা বইও এই সাজেশনটাই দেয় যে মধ্যের সংখ্যাটাকে কল্পিত গড় ধরতে হয়। মধ্যের সংখ্যাটাকে, এখানে মধ্যের সংখ্যা কি করে বুঝবো? দেখো 1, 2, 3, 4, 5, তাহলে মধ্যের সংখ্যাটা কি হচ্ছে 100। তাহলে 100টাকে আমরা ধরবো কল্পিত গড়। তাহলে এটাকে ধরলাম ছোট হাতের এ লিখে দিলাম, ঠিক আছে। এবার কেউ যদি বলো যে এইটাকে যদি এ ধরতাম কল্পিত গড় তাহলে কি হতো? না হতো, এটাও হবে, কিন্তু এইটাতে ক্যালকুলেশনটা সুবিধা হবে। কেউ যদি বলে আমি এইটাকে কল্পিত গড় ধরবো তাও হবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। এবার আর এক ধরনের প্রশ্ন আসে যে এইখান থেকে আমরা খুব সহজেই মধ্যের সংখ্যাটা বের করে নিতে পারছি, যে এইদিকে দুটো এইদিকে দুটো, তাহলে এটা মধ্যের সংখ্যা। ঠিক আছে, যদি আর একটা সংখ্যা থাকতো যে হয়তো 240, যদি আর একটা শ্রেণী মধ্যক থাকতো তাহলে কোনটা ধরতাম? তাহলে এইদিকে 3টে, এইদিকে দুটো, এইদিকে 3টে, বা এইদিকে 3টে হলে এইদিকে দুটো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানে কি বোঝানোর চেষ্টা করছি, ধরো শ্রেণী মধ্যক যদি এরকম থাকতো 20, 60, 100, 140, 180 আর 240 সাপোজ, ঠিক আছে, একটু উঠে দিই 240। তাহলে এই ক্ষেত্রে দেখো 1, 2, 3, 1, 2 মানে সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে মিডিল পোর্শনে থাকছে এই দুটো সংখ্যা 100 আর 140। তাহলে এইটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, মানে জোড় সংখ্যক যদি হয়ে যায়। এখানে বিজোড় আছে বলে মধ্যের সংখ্যাটাকে কল্পিত গড় পদ্ধতিতে ধরা সুবিধা হচ্ছে।
কিন্তু জোড় সংখ্যক থাকলে মাঝের যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, ওটা কোনো অসুবিধা নেই। এমনকি এইখানেও যদি বলো কি আমি এইটাকে কল্পিত গড় ধরবো, তাতেও কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সাজেশন দেবো আমি যে মিডলের সংখ্যাটাকে ধরতে, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। কি সুবিধা হবে এইখানে ব্যাপারটা বোঝো। এইখানে একটা ভাষা লিখেছি বিচ্যুতি, বয়সী জপেলা হস্য তয়সী, ইংরেজিতে বলে ডিভিয়েশন। ডিভিয়েশন ব্যাপারটা কি হচ্ছে, ডিভিয়েশন ব্যাপারটা হচ্ছে এই যে আমি শ্রেণীমধ্যক ধরলাম সেটা বাদ দিতে হবে। কোনটা থেকে বাদ দিতে হবে, এই যে এখানে দেখো লেখা আছে এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ। এই কথাটার অর্থ হচ্ছে এই ঘরে এক্স আই মানে হচ্ছে এই ঘরটা কি, তাহলে এই ঘরটা হচ্ছে দেখো এই ঘরটা হচ্ছে x1, এটা x1 এর ঘর, এটা x2 এর ঘর, এটা x3 ঘর, এটা x4 এর ঘর, এটা x5 এর ঘর। তাহলে এইখানে এই ডিভিয়েশন বা বিচ্যুতি কি হবে, x1 মাইনাস এ, x1 মাইনাস এ। তার মানে x1 মানে হচ্ছে 20 মাইনাস 100। তাহলে 20 থেকে 100 বাদ দিলে মাইনাস 80, মাইনাস সাইনটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই ঘরে বিচ্যুতি কি হবে, এই ঘরটা তোমার x2 ঘর, মানে এটা x2 ঘর, তাহলে x2 থেকে এ বাদ দিতে হবে। x2 মানে 60, 60 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস 40। এই ঘরটা কার ঘর, এই ঘরটা xi মাইনাস এ মানে x3 মাইনাস এ, x3 মানে স্বয়ং 100, 100 থেকে 100 বাদ দিলে এটা হচ্ছে 0। এই ঘরে কি হবে, এই ঘরে হবে x4 মাইনাস এ, এখানে x4 মানে হচ্ছে 140, 140 থেকে তুমি 100 বাদ দাও, এটা হবে প্লাস 40। প্লাস মাইনাসটা একটু উল্লেখ করবে, তাতে তোমার ক্যালকুলেশনটা করতে ঠিক হবে না, ভুলভাল হয়ে যাবে। আচ্ছা, এইটা দেখো 180 থেকে 100 বাদ দিলে এটা হচ্ছে প্লাস 80, ঠিক আছে। এই ঘরটা করলাম, তাহলে একটা এক্সট্রা ঘর হলো বিচ্যুতি, যেটা আমি কি করছি শ্রেণীমধ্যক থেকে বাদ দিচ্ছি। তাহলে এইখানে শ্রেণীমধ্যক এই x1 এর মধ্যক বলে এটা থেকে কল্পনা করটা বাদ দিলাম, এভাবে এই ক্যালকুলেশনটা এলো। তাহলে এইটা আমার ডি আই গুলো বেরিয়ে গেল, D1 D2 D3 D4 D5। এবার এইখানে দেখো লিখেছি DIFI, প্রত্যক্ষ গড় পদ্ধতি কি ছিল, XIFI, শ্রেণীমধ্যকের সঙ্গে পরিসংখ্যা গুণ করতে হচ্ছিল, এখানে বিচ্যুতির সঙ্গে গুণ করতে হচ্ছে। তাহলে এইটার সঙ্গে যদি এটা গুণ করি খুব সহজেই বুঝতে পারছি, 8 বারং 96 মানে 960, এবং চিহ্নটা হচ্ছে মাইনাস। এটার সঙ্গে যদি গুণ করি 4 দুগুণ 8 মানে 800। ক্যালকুলেশনটা আমি একটু তাড়াতাড়ি করছি, তাহলে এটা হচ্ছে 0, 25-এর সঙ্গে 0 করলে এটাও দেখো প্লাস 800, আর এটা দেখো 8 × 104 মানে 1040। এবার এই যোগটা কেমন সুবিধা দেখো, এবার নিয়মটা কি, এবার ফর্মুলাটায় আসি। এবার আমাদের যৌগিক গড়ের কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়ের ফর্মুলা হচ্ছে x বার সমান a প্লাস সামেশান DIFI বাই সামেশান FI। তাহলে আমাকে এ মানে 100 পেয়েছি, সামেশান DIFI, সামেশান মানে যত DIFI আছে তাদের যোগ। তা যোগ করার আগে একটু কায়দা করে নিই, দেখো প্লাস 100 আর প্লাস 800 আর মাইনাস 800 এদের দুজনে যোগ করলে এটা 0 হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি যোগটা হচ্ছে এইটা মাইনাস এটা, বোঝা গেল, এটা মাইনাস এটা, তার মানে এটা হচ্ছে প্লাস 80। তাহলে এই যোগটা অ্যাকচুয়ালি আসবে প্লাস 80। আর সামেশান FIটা যোগ করে দেখো কত হচ্ছে, দেখো 12 আর 13 হচ্ছে 25, 25 50 আর 40 90। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে এইটা, তার মানে এইটা পেয়ে গেলাম এরকম। তাহলে 100 প্লাস 8/9, তাহলে 8/9টাকে দশমিকে প্রকাশ করি, 8/9টাকে দশমিকে প্রকাশ, এটা তো এবার বাচ্চা ছেলে জিনিস হয়ে গেল। 8কে 9 দিয়ে ভাগ, দশমিক দিয়ে 9 9 81, 8 9 72, 8 9 72, আবার 8 আসছে, 8 9 72, মানে এটা অ্যাকচুয়ালি কি চলে আসছে, এখানে লিখছি 0.888 এইভাবে চলে আসছে। তার মানে এটাকে আমরা উত্তরটা লিখে দেবো 100 প্লাস 8 9 প্রায় 100.89 প্রায়। তাহলে এই হচ্ছে তোমার কল্পিত গড় পদ্ধতিতে কি করে গড় নির্ণয় করতে হয়। তাহলে আরেকবার রিভিশন দিয়ে দিই। প্রথমে আমাকে শ্রেণী সীমানা দেওয়া ছিল, শ্রেণী সীমানাটা পরপর লিখলাম। তারপরে পরিসংখ্যা দেওয়া ছিল, কোনটা শ্রেণী সীমানা আর কোনটা পরিসংখ্যা সেটা তোমরা অঙ্ক বই পড়ে বুঝে নেবে। এখানে হয়তো শ্রেণী সীমানা দিয়েছি, এখানে অনেক সময় ছাত্রছাত্রীর সংখ্যা বলে দেবে, এটা তোমরা জানো, 9 থেকে শিখে এসছো। তারপরে শ্রেণী মধ্যক প্রত্যক্ষ তো বের করতে হয়েছিল, এখানেও প্রত্যক্ষ বের করলাম। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা নতুন এলো যেটা কি, আমাকে কল্পিত একটা গড়কে কল্পনা করলাম। তাহলে আমি ধরে নিলাম এর গড়টা হচ্ছে 100। এখানে একটা জিনিস মাথায় রাখার মতো বললাম, তুমি
যে কোনো জায়গায় যে কোনো একটাকে কল্পিত গড় ধরতে পারতে, কিন্তু সাজেশন হচ্ছে মিডিলটাকে ধরবে। এবার বিজোড় সংখ্যক আছে বলে মিডিলটা চিনতে পারছি, কিন্তু যদি জোড় সংখ্যক থাকতো তাহলে মিডিল চিনতে অসুবিধা হয়। যেমন আমি আবার বলছি এই জায়গাটা, যেমন ধরো দিচ্ছি, সাপোজ শ্রেণীর মধ্যে এসছে 10, 20, 30, 40, 50, 1, 2, 3, 60, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে তো মধ্যের সংখ্যা কেউ নাই। তাহলে মধ্যে যদি আছে যারা, এই দুটো, এটা আর এটা, তাহলে যে কোনো একটাকে এ ধরলেই হবে। সব থেকে ভালো হয় এটাকে যদি এ ধরো, ওটা কোনো কথাই নয় কোনটাকে এ ধরবে, কিন্তু মধ্যেরটা ধরলে ক্যালকুলেশনটা ভালো হয়। তাহলে এটা এ ধরার পর কি করতে হলো, এটা একটা নতুন কথা, ডিভিয়েশন, বিচ্যুতি কি করে বের করতে হয়। এইখানে যেমন সব কিছু থেকে 100 বাদ দিতে হলো, 100 যেহেতু এ ধরেছি, তাহলে এইখানে xi যেহেতু তোমার 20 থেকে 100 বাদ গেল, এখানে 100 থেকে 60 থেকে 100 বাদ গেল, 100 থেকে 100 বাদ গেল, 140 থেকে 100 বাদ গেল, 180 থেকে 100 বাদ গেল। এই যেটা এলো ডিআই এর সঙ্গে এফআই গুণ করে এই ক্যালকুলেশনটা পেলাম। এবার এই যোগটার মজা দেখো, 800 সঙ্গে +800 কেটে গেল, তাহলে এইটা আর এটা যোগ করলে +80 আসে, নিয়ে ফর্মুলায় বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। তাহলে এই হচ্ছে তোমার কল্পিত গড় পদ্ধতিতে কি করে তথ্যের গড় নির্ণয় করতে হয়। ঠিক আছে, পরের ভিডিওতে ক্রম বিচ্যুতিটা কি করে করতে হয় সেটা শিখিয়ে দেবো।